সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আহ, এই চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ডে 2024 সালে এসএসসি পরীক্ষায় আসা যেই দুইটা সৃজনশীল প্রশ্ন সেই দুইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি আরো 3টা ক্লাস তোমাদের আপলোড দিয়েছি, সেই 3টা ক্লাস এই পদার্থের প্রথম অধ্যায় সম্বলিতই। সেখানে আমি প্রথম অধ্যায়ের যাবতীয় সকল বেসিক এবং স্লাইড ক্যালিপাস স্ক্রুগজের সূত্র এগুলো ব্যাখ্যা দিয়েছি। আজকে এটার এই অধ্যায়ের উপরে 4 নাম্বার ক্লাস, এখানে আমি 2টা প্রশ্নের সমাধান করে দিব। তো আমরা প্রথমে প্রশ্ন দিয়ে পড়ে নিই। চট্টগ্রাম বোর্ড 2024 বোর্ডে জায়গা কম, অল্প একটু স্পেস, এই জন্য আমি খুব সংক্ষেপে এগুলা বুঝাই দিব। আমি আশা করছি যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তাদের কাছে এই 2টা প্রশ্ন কোনো ঘটনা না, খালি বুঝাই দিলেই তোমরা সাথে সাথে এটা বুঝে যাবা। তো প্রথম প্রশ্নটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2024, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। সাধারণত এটাই থাকে, 1 মিলিমিটারই থাকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক সেন্টিমিটারে দেওয়া আছে। সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। ঘনকাকৃতির মানে কি? কিউব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং সেটা হচ্ছে ফাঁপা, ভিতরে ফাঁকা। ঠিক আছে, একটা লোহার বাক্স যেটা ভিতরে ফাঁকা। ঠিক আছে, একটা লোহার বাক্স ভিতরে ফাঁকা, সেটা আবার ঘনকাকৃতির, যার বাইরের দৈর্ঘ্য L1, ভিতরের দৈর্ঘ্য কি? L2। বুঝা গেছে? স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 80 মিলিমিটার আর 60 মিলিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার সমপাতন পাওয়া গেল 9 এবং 6 হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভি এর মান। এখান থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করতে হবে। পিচ কি? আমি প্রিভিয়াস ভিডিওতে এই পিচ নিয়ে আলোচনা করেছি। বলের মাত্রা এত বলতে কি বোঝায়? স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেল কত ভাগের সমান। ঠিক আছে, প্রথমে আমি এই 3টার আগে সমাধান করে দিই। পিচ কি জিনিস? পিচ হচ্ছে আমাদের স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরালে এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের পিচ বলে। এটা আমি এর আগেও তোমাদের বলেছি, তোমরা পারো এটা, তাহলে এটা ক্লিয়ার, লিখে দিলাম না। এবার আসো বলের মাত্রা mlt ইনভার্স -2। mlt ইনভার্স 2 মানে mlt টু দি পাওয়ার -2 বলতে আমাদের আমরা কি বুঝি এটা ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, বলের মাত্রা এত বলতে কি বোঝায়? যে বলের ভিতরে, বলের মাত্রা তোমরা এটা লিখবা যে বলের মাত্রা এইটা বলতে বোঝায় এইটার ভিতর এম কিসের মাত্রা? ভর না, ম্যাস। তো এম হচ্ছে ভর, ভর ভরের মাত্রা হচ্ছে 1, এম এর তো কোনো পাওয়ার নাই, তার মানে মাত্রা হচ্ছে 1, সূচক 1। দৈর্ঘ্যের মাত্রা না এটা? এল, দৈর্ঘ্য লেন্থ, এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে দৈর্ঘ্যের মাত্রাও কি? এটা সূচকও কত? 1। কিন্তু সময় যেটা টি, টাইম, সেটার মাত্রা বা সূচক কত? -2। তার মানে বলের মাত্রা এত বলতে বোঝায় বল এমন একটা লব্ধ রাশি যেটা হচ্ছে ভর, দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভরশীল, এবং বলের বল যে লব্ধ রাশি তার ভিতরে ভর, দৈর্ঘ্য এবং সময় এইগুলার মাত্রা যথাক্রমে 1, 1 এবং -2। বুঝা গেছে? হ্যাঁ, কথাটা আমি আর লিখে দিলাম না। তাহলে বলের মাত্রা বলতে আমি লিখে দিব কিনা চিন্তা করছি। বলের মাত্রা এত বলতে বোঝায়, লিখে দিই, দেখো। তাহলে বলের মাত্রা mlt ইনভার্স -2 বলতে বোঝায় বলের মাত্রা mlt ইনভার্স 2 বলতে বোঝায় বলতে বোঝায় বল একটি লব্ধ রাশি যা 3টি মৌলিক রাশি এভাবে একটু ব্যাখ্যা করে লিখবা। 3টি মৌলিক রাশি কি কি? ভর, দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য এবং সময়ের
উপর নির্ভরশীল। ঠিক আছে, নির্ভরশীল। দৈর্ঘ্য ভর এবং সময়ের উপর নির্ভরশীল। আর আরেকটা কি বোঝায়, যে বলের মাত্রায় ভরের সূচক, ভরের যেই সূচক মানে মৌলিক রাশি ভর, সেটার সূচক হচ্ছে 1। তারপর হচ্ছে দৈর্ঘ্যের সূচক, এভাবে একটু ব্যাখ্যা করে দিয়ে দিবা তাহলে হবে। দৈর্ঘ্যের সূচক সেটা 1, সময়ের মানে টি, সময়ের সূচক কিন্তু 1 না, সময়ের সূচক কত, -2। বুঝছো? এইটুক লিখলেই হয়ে যাবে, আর লেখা দরকার নাই। তাহলে আমাদের খ কমপ্লিট। বলের মাত্রা এত বলতে কি বুঝো? এবার আসো আমাদের ম্যাথমেটিক্যাল যে কোশ্চেন সেটা। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? এইটা প্রচুর পরিমাণে আসে, এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে, যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এটা খুবই সহজ, দেখো ম্যাথমেটিক্যালি আমি এটা করে দিচ্ছি। আগে আমি জায়গা খালি করে নেই, আমাদের জায়গার স্বল্পতা প্রচুর। দেখো, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তুমি কি করবা, এই ইনফরমেশন থেকে দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, আমাদের জাস্ট ভার্নিয়ার ধ্রুবক জানলে হবে। আর এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান দেওয়া আছে, এটা কিন্তু আমরা দেখো যে এখান থেকে আমরা কিন্তু সূত্র জানি। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি ছিল, ভিসি। এইটা সমান ছিল আমাদের এস, নিচে হচ্ছে আমাদের এন। এস কি, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মানে 1 মিলিমিটার। আর এন কি, এন হচ্ছে ভার্নিয়ারের দাগ সংখ্যা। ঠিক আছে, এন হচ্ছে ভার্নিয়ারের দাগ সংখ্যা। এইখান থেকে তুমি যদি ভিসি বসাও, ভিসি আমাদের কত, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এটা সমান এস কত, এস কিন্তু মিলিমিটারে দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে এটারে সেন্টিমিটার বানাইতে পারো, অথবা এটারে মিলিমিটার বানাইতে পারো, তোমার ইচ্ছা। এটা যেহেতু আমি ভার্নিয়ার ধ্রুবককে, যেহেতু আমি আমি সাইডে এগুলো লিখে দিই, দেখো এখানে লিখবা যে এখানে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর একটু বাংলা লিখবা যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে 0.005 সেন্টিমিটার। তারপরে এস কি, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, সেইটা সমান হচ্ছে 1 মিলিমিটার। লেখবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এস সমান 1 মিলিমিটার। মিলিমিটারকেও তুমি সেন্টিমিটার বানাবা, মিলিমিটারকে সেন্টিমিটার বানাইলে তোমার কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 সেন্টিমিটার। তুমি ইচ্ছা করলে এটাকেও মিলিমিটার বানাইতে পারো, তোমার খুশি, কিন্তু দুইটাই কি একই হইতে হবে। তারপর দাগ সংখ্যা, এটাই তো বের করবো আমরা। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, আর নিচে হচ্ছে এন। এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এন বের করা। এন এই পাশে নিয়ে আসো, ওই পাশে 0.1 ভাগ কত, 0.005, এই ভাগটা তুমি করবা। এই ভাগটা যদি করো, আমি একবারে করে দিই, দেখো এটা করার সিস্টেম হচ্ছে দশমিক তুলে দিয়ে শূন্য বসাই দিবা ক্যালকুলেটর ছাড়া। এই দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য হবে, সহজ হিসাব, 1 গুণ 10 তো। আর এই দশমিক তুলে দিলে তোমার উপরে হবে 1 2 3, তিনটা শূন্য। তারপরে তুমি এই 50 দিয়ে 1000-কে কাটবা, আমি এইভাবেই করি, 50 দিয়ে 1000-কে কাটলে তুমি 20 পাবা। তাহলে ভার্নিয়ারের দাগ সংখ্যা কয়টা, 20টা। ঠিক আছে, ভার্নিয়ারের দাগ সংখ্যা হচ্ছে 20টা। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যা থেকে আমরা কি পারি, দেখো যে ভার্নিয়ারের এক ঘর, ভার্নিয়ারের মানে ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ারের এক ঘর, ভার্নিয়ারের এক ঘরের মান কত হবে। দেখো ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট, সেটা ভার্নিয়ার ধ্রুবক না। তাহলে ভার্নিয়ার এক ঘরের মান তোমার কি হবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা কি জানি যে 1 মিলিমিটার। সেইখান থেকে সেইখান থেকে তুমি যদি ভার্নিয়ার ধ্রুবকটা বাদ দিয়ে দাও, এই 0.005 সেন্টিমিটার যদি বাদ দাও, 1 মিলিমিটার থেকে সেন্টিমিটার বাদ না দিয়ে এটাকেও মিলিমিটার বানায় ফেলো। 0. সেন্টিমিটারকে মিলিমিটার বানাইলে কি হবে,
10 দিয়ে গুণ করতে হবে না, দুইটাকে মিলিমিটারে নিলাম। ভার্নিয়ারের এক ঘর সমান হচ্ছে এত মিলিমিটার। আমি কি বুঝাইতে পারছি এটা? দেখো তো, ভার্নিয়ারের এক ঘরের মান কি হবে, একটু চিত্র দেখায় দেই। এই ধরো এটা হচ্ছে প্রধান স্কেল, প্রধান স্কেলের এক ঘর হচ্ছে এইটুক, ঠিক আছে? আর এটার সাথে যে লেগে আছে স্লাইড ক্যালিপার, তার এক ঘর হচ্ছে এইটুক। এই যে ডিফারেন্সটা, এইখান থেকে এই পর্যন্ত যে ডিফারেন্স, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে ডিফারেন্স, সেইটাই আমাদের ভার্নিয়ার ধ্রুবক না? সেইটাই তো ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের এক ঘর, এটা তোমার দেওয়া আছে 1 মিলিমিটার। এই যে এই দৈর্ঘ্যটা, নীল দৈর্ঘ্যটা, এটা দেওয়া আছে 1 মিলিমিটার। আর তোমাদের এই ভিসি, এই ভিসির মান, এই যে এইটুকের মান, এইটার মান কি দেওয়া আছে? এইটার মান দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। সেটাকে মিলিমিটার বানাইলে 0.05 মিলিমিটার। বোঝা গেছে? তো তুমি এইখান থেকে, এই পুরাটা থেকে যদি এইটুক বাদ দিতে চাও, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি এইটুক থেকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই যে লাল যে ভার্নিয়ার স্কেল, সেটার এক ঘরের মান পাবা না। আর সেইটাই হচ্ছে এটা, এই যে ভার্নিয়ার এক ঘরের মান সমান হচ্ছে 1 মিলিমিটার থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বাদ দিয়ে দিয়েছি। আমি কি বুঝাইতে পারছি? মনে হয় বুঝাইতে পারছি। দেখো, তাহলে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে হবে 0.95 মিলিমিটার। ভার্নিয়ারের এক ঘর হচ্ছে 0.95 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলে দাগ সংখ্যা কয়টা? 20টা না? তাহলে তুমি ভার্নিয়ারের 20 ঘর, এটা অন্যভাবেও করা যায়, আমি বোঝানোর জন্য একটু ডিটেলস করাচ্ছি। ভার্নিয়ারের 20 ঘর কি হবে? এটাকে 20 দিয়ে গুণ করতে হবে। 0.95 ইন্টু হচ্ছে 20, এত মিলিমিটার। এটা তুমি গুণ করো, গুণ করলে তুমি পাবা 19 মিলিমিটার। ক্যালকুলেটারে গুণ করবা। এখন দেখো 19 মিলিমিটার মানে কি? 19 মিলিমিটার তুমি লিখতে পারো 19 গুণ 1 মিলিমিটার। 19 গুণ 1 মিলিমিটার আবার কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর না? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। দেখো তো এখান থেকে কি প্রমাণিত হলো? এখান থেকে প্রমাণিত হলো যে ভার্নিয়ারের 20 ঘর সমান হচ্ছে প্রধান স্কেলের 19 ঘর। এটাই অ্যান্সার। হ্যাঁ, এভাবে করবা, দেখতেও স্মার্ট লাগবে, সুন্দর হবে, এক্সামিনার খুশি হয়ে যাবে। অন্যভাবেও করা যায়। তাহলে আমাদের এইটা কমপ্লিট, কমপ্লিট। আমি এটা মুছে দিব। হ্যাঁ, কমপ্লিট। দেখো ঘতে কি বলেছে? বলেছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সটির লোহার ভর 2 কেজি হবে কিনা। তাহলে বাক্সটা লোহার ভর বের করতে হবে। একটা মাছি খুব ডিস্টার্ব করতেছে ক্লাসের ভিতরে, মাখিয়া গিয়া। হ্যাঁ, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, রাজা মৌলির একটা মুভি আছে না, মাক্ষী, খুব সুন্দর মুভিটা। তো মাখিয়া গিয়া, ক্লাস কি বিচ। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সটির লোহার ভর হচ্ছে 2 কেজি হবে কিনা, লোহাটার ভর বের করতে হবে। ওই বাক্স, এই জিনিসটা একটু বোঝার আছে, এখানে একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে। আমি আগে জায়গা বের করি আমাদের ম্যাথ করার জন্য, খুবই ঝামেলা। এমনিতেই জায়গা স্বল্পতা, আবার বোর্ডের কালি ডিস্টার্ব করে, বুঝতে চায় না, তার মধ্যে আবার মাক্ষী ক্লাসের মাঝখানে চলে আসে। রাজামৌলি, SS রাজামৌলি খুব ভালো ডিরেক্টর, বাহুবলীর ডিরেক্টর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব এবার? ঘ নাম্বারটা করব, লোহার ভর বের করব। একটা বাক্স, খেয়াল করো যে একটা বাক্স, আহ, একটা বাক্সের লোহা দিয়ে তৈরি, ভিতরে ফাঁপা। তুমি বাইরের, বাক্সটা হচ্ছে ঘনক আকৃতির, তুমি বাক্সটার বাইরের আয়তন থেকে যদি ভিতরের ফাঁকা যে আয়তন, সেটা যদি বিয়োগ করে দাও, তাহলে লোহার আয়তন পাবা না? এখানে এইটাই, আর কিছুই না। তাহলে বাক্সের বাইরের আয়তন থেকে বাক্সের ভিতরের যে আয়তন, ফাঁকা জায়গাটা, সেটার আয়তন বিয়োগ করে দিলেই তুমি লোহার আয়তন পাবা। আর লোহার আয়তনকে তুমি যদি
এই যে এটা দিয়ে গুণ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে লোহার ভর, আর কিছুই না। খুবই সিম্পল এগুলা, 6 এর 7 এর অঙ্ক এগুলা। হ্যাঁ, তাহলে আমরা বাইরের আর ভিতরের দৈর্ঘ্যগুলো আগে বের করি, L1 আর L2। এখানে L1 L2 কিন্তু দেওয়া আছে। তাহলে তুমি কি করবা? প্রথমে লিখবা যে বাক্সের বাইরের বাক্সের বাইরের দৈর্ঘ্য, বাক্সের বাইরের দৈর্ঘ্য, হ্যাঁ, বাক্সের বাইরের দৈর্ঘ্য L1, এইটা সমান, দেখো তো, আমি এইটুকের মধ্যে লিখে দিব। হ্যাঁ, বাক্সের বাইরের দৈর্ঘ্য L1 মাপার সময় তুমি কি পেয়েছো? L1 এ হচ্ছে প্রধান স্কেল পার্ট 80 এবং হচ্ছে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 9। তাহলে আমাদের L সমান সূত্র কি ছিল? প্রধান স্কেল পার্ট যোগ হচ্ছে ভি ইন্টু ভিসি, এরকম ছিল না সূত্রটা? এখানে তুমি মান বসায় দাও। প্রধান স্কেল পার্ট তুমি পাইছো কত? 80। ভার্নিয়ার সমাপতন কত? 9। 9 নাম্বার দাগ মিলে গেছে। আর ভার্নিয়ার ধ্রুবক কত আমাদের? 0.005 সেন্টিমিটার। দেখো এই সেন্টিমিটারকে আবার মিলিমিটার বানাইতে হবে, কারণ এখানে 80 হচ্ছে মিলিমিটারে। তাহলে 0. আমি একবার লিখে দিই, 0.005 সেন্টিমিটার, সেটা মানে আসলে কত? সেটা মানে হচ্ছে 0.05 মিলিমিটার। এটা সরাইয়ে দিই, জায়গা স্বল্পতা এত। ঠিক আছে, এটা একটু সরিয়ে লিখি। 80-র সাথে এটা যোগ করে দিতে হবে 9, আর এটা গুণ করলে কত আসে? 9 5 9 কত? 45। 45 45, তাহলে 80.45 সেন্টিমিটার। সেন্টিমিটার না, মিলিমিটার। মিলিমিটার, হ্যাঁ, বোঝা গেছে ঘটনা? এখন এখানে একটা একটা বোঝার বিষয় হচ্ছে, আমাদের কিন্তু ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে। তাহলে আমরা এগুলো সেন্টিমিটার নিয়ে যাই, সেন্টিমিটার নিয়ে যাই। এই প্রথমটা আসলে সেন্টিমিটার নিলেই ভালো হতো। আমি সেন্টিমিটারেই নিয়ে যাই। দাঁড়াও, এখনো সেন্টিমিটার নিতে পারবা, তুমি প্রথমেও নিতে পারবা, এখনো নিতে পারবা। পরেরটা আমি প্রথমে নিয়ে দেবনি, এটা আমি এখান থেকে সেন্টিমিটার বানাই ফেলি। হ্যাঁ, মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার বানাও, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের সেটাকে 10 দিয়ে ভাগ করা উচিত। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 8.045, এত সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে ডট ডট দিয়ে দিই। বাক্সটির বাইরের আয়তন, তুমি এভাবেই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। বাইরের আয়তন সেটা কি? V1, যেহেতু L1 হচ্ছে বাইরের দৈর্ঘ্য, আয়তন কি হবে? এটার উপরে কিউব হবে না? 0.45, তার উপরে হচ্ছে কিউব, এত সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। তুমি আয়তনটা বের করে ফেলবা, ক্যালকুলেটারে ইনপুট দিয়ে বের করে ফেলবা। কত আসে? 8.045, এটার কিউব। তাহলে আসে 520.69, 69ই লেখা যায়। 688 আসে তো, 688। একটু বড় সংখ্যাই তোমরা নিবা, কারণ এটা একুরেট মাপ হইতে হবে। 520.6886, 6886 পুরাটাই নিব। 520.6886, এত সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের বাইরের আয়তন। তাহলে ঠিক একইভাবে বাক্সের ভেতরের ভেতরের দৈর্ঘ্য, ভেতরের দৈর্ঘ্য L2, L2 তো দেওয়াই আছে, তাই না? L2 হচ্ছে আমাদের আহ সূত্র আগে বসায় নেই, এম প্লাস হচ্ছে ভি ইন্টু ভিসি। এখানে মান বসায় নাও। এম কি? প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট কত? 60 মিলিমিটার না? তাহলে এই মিলিমিটারকে সেন্টিমিটার বানাই। 60 মিলিমিটার মানে হচ্ছে 6 সেন্টিমিটার, ডাইরেক্ট লিখে দিলাম। এম এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন কত? ভার্নিয়ার সমাপতন হচ্ছে 6, তার সাথে ভিসি হচ্ছে আমাদের 0.005। ঠিক আছে, 6 দিয়ে গুণ করো, 6 5 6 30, তাহলে 6.03, এইটা হবে এত সেন্টিমিটার। হ্যাঁ, L2 হচ্ছে এত সেন্টিমিটার। ওকে, 6 5 6 30, হ্যাঁ সব ঠিক আছে। তারপরে বাক্সের ভেতরের আয়তন বের করবা। আয়তন কত? V2। V2 মানে কি? এটার উপরে কিউব করে দাও।
ওকে, এটার কিউব করে দাও। কিউব করলে কত আসে? 6.03। 6.03 তাকে কিউব করলে আসবে হচ্ছে 219.2562। 2562, 219.25, 219.2562 এরকম সেন্টিমিটার কিউব। এখন তুমি এই আয়তন থেকে এই আয়তন যদি বাদ দাও তাহলে কি পাবা? লোহার আয়তন পেয়ে যাবা না? এখানে লিখে দেই, দেখো একটু অন্য কালার দিয়ে লিখে দেই। অতএব লোহার আয়তন, লোহার আয়তন কি হবে? এটা থেকে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করতে হবে। 520 পয়েন্ট হচ্ছে 6886 মাইনাস হচ্ছে 219.2562। বড়টা লেখার কারণ আছে, কারণ আমাদের এখানে একটা ধারাবাধা নিয়ম দিয়ে দিয়েছে তো, যে এত 2 কেজি হবে কিনা। তুমি এটা একটু বিয়োগ করবা, বিয়োগ করলে কত আসে? 520 হচ্ছে 6886 মাইনাস অ্যান্সার, তাহলে আসে 301.43। 301.43, 301.43 সেন্টিমিটার কিউব। এটা আমাদের কিসের আয়তন? এটা হচ্ছে লোহার আয়তন। হ্যাঁ, 301.43 আরো আছে, এটা আমি রেখে দিয়েছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের লোহার আয়তন। এখন 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে এত ঘন সেন্টিমিটার ওজন কত হবে? এটার সাথে গুণ করে দিতে হবে না? জাস্ট গুণ করে দিতে হবে। তাহলে আমি উপরের টুকে একটু মুছে দিই, হ্যাঁ, মুছে উপরে লিখি, এটা আর লাগবে না। আমরা কি করব? আমরা লিখব যে সুতরাং লোহার ভর, বাক্সটির ভর, ডাইরেক্ট বাক্সটির ভর লিখবা। অতএব বাক্সটির ভর, বাক্সটির ভর কি হবে? এই আয়তনের সাথে আমরা গুণ করে দিব 301.43। এই আয়তনের সাথে কাকে গুণ করব? আমাদের 7.2 গ্রামকে গুণ করে দিব। তাহলে যেইটা পাবো সেটা আসলে গ্রাম পাবো না, ঠিক আছে? আয়তনের সাথে জাস্ট 7.2 গ্রাম গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রাম। আমরা এই গ্রামটা বের করি, মাল্টিপ্লাই বাই 7.2, হ্যাঁ, 2170, 2170 আসে। 2170 পয়েন্ট সামথিং, 2170 পয়েন্ট কত যেন 31, 31 এত গ্রাম। আচ্ছা, গ্রাম, গ্রামকে যদি কেজি বানাও তাহলে কি 1000 দিয়ে ভাগ করা উচিত না? এটাকে 1000 দিয়ে ভাগ করলে কেজি হয়ে যাবে। 2170.31 ভাগ হচ্ছে 1000, কি হয়ে গেল? কেজি হয়ে গেল। এটা কিন্তু কেজি হইলে কি পয়েন্ট খালি 3 ঘরে দিকে চলে আসবে, 2.17031 এত কেজি। তাহলে কিন্তু আমাদের বলেছিল 2 কেজি হবে কিনা, এটা কিন্তু 2 কেজি না, 2 কেজির চেয়ে কিন্তু বেশি। ঠিক আছে, লিখে দিবা যে অতএব বাক্সটির ভর হচ্ছে 2 কেজির থেকে বেশি, এবং সেই ভর হচ্ছে এটা। বোঝা গেছে? আমাদের চট্টগ্রাম কমপ্লিট। এখন আমরা চলে যাব কোথায়? রাজশাহীতে চলে যাব। হ্যাঁ, রাজশাহীতে চলে যাই। রাজশাহী, রাজশাহী বোর্ড 24, প্রশ্নটা একটু পড়ো, দেখো কি বলেছে এখানে। রাজশাহী বোর্ডেও একই জিনিস, একটি স্লাইড ক্লিপাসের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, একটি ঘনক, সেই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.48 সেন্টিমিটার পাওয়া গেল। আচ্ছা, 6.48 সেন্টিমিটার পাওয়া গেছে। তো এই 6.48 সেন্টিমিটার যে পেলাম, সেইখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6.4, আর বাকিটুকু হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দেওয়া হচ্ছে 4%। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে 4%। 4% যদি ত্রুটি হয়, প্রশ্ন কি বলেছে এবার দেখো, প্রশ্ন কি বলেছে। এই পাশে হয়তো আমাদের এগুলা লাগবে না,
এগুলো লাগবে না, এটা মুছে দিলাম এই প্রশ্ন। আমরা এর ভিতরে এই রাজশাহী বোর্ডেরটা সমাধান করে ফেলবো। ক্লাস যত ছোট করতে চাই আসলে ছোট করতে পারি না, হয় না। কারণ ডিটেলস বর্ণনা না দিলে অনেকেই হয়তো বুঝবে না, অনেকেই বুঝবে আবার অনেকেই বুঝবে না। আমি চাই সবাই বুঝুক, হ্যাঁ। এই জন্য ক্লাসগুলো একটু বড় হয়ে যায়, একটু ডিটেলস হয়ে যায়। দেখো একটি প্রশ্নগুলোতে চলে যাই। মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি কি? যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, সেগুলোই মৌলিক রাশি। ওই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, বিদ্যুৎ প্রবাহ, হ্যাঁ, পদার্থের পরিমাণ মৌলিক রাশি। তাহলে এইটা লিখতে পারবা, 7টা মৌলিক রাশি আছে। তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গাছ অধিকতর গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করতে বলছে গাণিতিক ভাবে। দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি সর্বনিম্ন কতটুকু মাপতে পারবা? যদি ওই যে আমরা একটু আগে দেখলাম যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক তুমি পাচ্ছ কত, 0.1 মিলিমিটার অথবা 0.05 মিলিমিটার। ভার্নিয়ারের যদি 20 টাকা দাগ কাটা থাকে তাহলে 0.05 পর্যন্ত মাপতে পারো। কিন্তু স্ক্রু গজ সেইটাতে তুমি কিন্তু মানে অনেক ক্ষুদ্র পরিমাপ পর্যন্ত মাপতে পারবা। কারণ স্ক্রু গজে বৃত্তাকার স্কেল থাকে, সেটাতে 50 ঘর দাগ কাটা থাকতে পারে, 100 ঘর দাগ কাটা থাকতে পারে, হ্যাঁ। তো তুমি সেইখানে হচ্ছে অনেক ক্ষুদ্রতর মাপতে পারবা। এই কারণেই তারের ব্যাস মাপার জন্য তোমার স্ক্রু গজ বেশি গ্রহণযোগ্য। এই কথাটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা, হ্যাঁ। স্ক্রু গজ বেশি গ্রহণযোগ্য। এবার আসো গ, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে এখান থেকে, এখানে মান দেওয়াই আছে, এখান থেকে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে গেলে তোমার প্রথমে ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে হবে। দেখো, ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, হ্যাঁ। আজান দিচ্ছে, আজানের জন্য সামান্য একটু বিরতি নেই, ভিডিওটা আমি পজ করবো। আজানের পর আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এখান থেকে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে। ভার্নিয়ার সমপাতনের জন্য প্রথম আমাদের কি দরকার? ভার্নিয়ার কনস্ট্যান্টটা দরকার। তাহলে তোমরা প্রথমে ভিসিটা বের করে নিবা, হ্যাঁ। সংক্ষেপে করাই দিচ্ছি, মুছে ফেলবো আবার করাই দিয়ে। গ, তুমি প্রথমে বের করবা ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি কিভাবে বের করবা? ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি, এস বাই এন ছিল না? ডাইরেক্ট মান বসে দিই, হ্যাঁ। এস কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, সেটা কিন্তু আমাদের 1 মিলিমিটার, ঠিক আছে। আর দাগ সংখ্যা কত? ভার্নিয়ার দাগ হচ্ছে 20টা। এই যে বলে দেওয়া হচ্ছে যে ভার্নিয়ারের 20 ঘর হচ্ছে 19 ঘরের সমান, মানে 20 ঘরই হচ্ছে দাগ কাটা। তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে তুমি পাবা 0.05 এত মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের মান। এখন ভার্নিয়ার সহপাতন নির্ণয় করতে হবে এই যে এই ইনফরমেশন থেকে। তাহলে এই ইনফরমেশন থেকে তুমি যদি ভার্নিয়ার সহপাতন বের করো, এল সমান আমরা কি জানতাম? এম প্লাস ভি ইন্টু ভিসি। এল কি? অরিজিনাল যে দৈর্ঘ্যটা, সেটা কত? 6.48, 6.48 সেন্টিমিটার। তারপরে প্রধান স্কেল পার্ট কত? 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতনী আমাদের বের করতে হবে, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট বসাইতে হবে। দেখো, এগুলো কিন্তু সব সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টও তোমার সেন্টিমিটারে বের করা উচিত। এটাকে সেন্টিমিটার বানাইলে আরো 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত সেন্টিমিটার। বোঝা গেছে? তুমি এখানে বসায় দাও 0.005 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করে নিবা, এটাই পাশে আনবা, মাইনাস হয়ে যাবে। আমি একবারে করে দেই। এখান থেকে তুমি ভি পাবা, এটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 6.48 মাইনাস হচ্ছে 6.4, আর এটা গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে না? 0.005 ভার্নিয়ার সহপাতন এখান থেকে তুমি পেয়ে যাবে। দাঁড়াও আমি করেই দেই। এটা থেকে এটা বিয়োগ করলে 0.08 হবে, আর নিচে হচ্ছে 0.005। এই দশমিক যদি তুলে দাও, তুলে দিলে আসলে দশমিক তুলে দিলে এখানে খালি একটা জিরো দিলে হবে। তাহলে 80, 5 থেকে 5 বাচ্চা 30, ঠিক আছে, 5 16। তাহলে ভার্নিয়ার সহপাতন আসলে 16 নাম্বার ঘরটা মিলেছিল। বোঝা গেছে?
এখানে সাইড টাইড দিয়ে লিখবা, এটা আর লিখবো না, ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, পারবা, সাইডে লিখতে পারবা না। এবার দেখো আমরা ঘতে চলে যাই। ঘ কি বলেছে? ঘ শেষ। ঘনকটির এক পৃষ্ঠের আয়তন, এক পৃষ্ঠের আয়তন, এই কথাটা কিন্তু একটা ভুল কথা। এই যে এক পৃষ্ঠের আয়তন বলছে না, এক পৃষ্ঠের ক্ষেত্রফল হয়, আয়তন হয় না। একটা ঘনক কিউব, সেটার একটা পৃষ্ঠ, ঘনকের পৃষ্ঠ কয়টা? 6টা না? একটা পৃষ্ঠের কি তুমি আয়তন পাবা? একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে। এটা আসলে এখানে ক্ষেত্রফল হবে। যদি আয়তনই হয় তাহলে সম্পূর্ণ ঘনকের আয়তন হবে। ঠিক আছে? তো এটা আহ, হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। ঠিক আছে, আমি এটা ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি দেখাই দিব, আয়তন পরিমাপেও ত্রুটি দেখাই দিব। প্রথমে আমরা ক্ষেত্রফল চিন্তা করি, যে এটা আয়তন নাই, এটা হচ্ছে ক্ষেত্রফল। ভার্নিয়ার সমপাতন, সরি, ঘনকটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। এখন নির্ভরযোগ্য হবে কিনা এখানে কিন্তু তোমাদের আমাদের আহ, কোনো দিয়ে দেয় নাই যে ক্ষেত্রফল নির্ণয়ের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটির পরিমাণ 8% না 10%, এটা দেওয়া নাই। যদি না দেওয়া থাকে তুমি এখানে 10% ধরে নিতে পারো। ঠিক আছে, আর যদি দেওয়া থাকতো যে 8% গ্রহণযোগ্য, তাহলে 8%-এর নিচে হইলে গ্রহণ করতাম, উপরে হইলে গ্রহণ করতাম না। যেহেতু দেওয়া নাই, তাহলে এটা 10% মনে করে নাও। হ্যাঁ, তাহলে আমাদের ঘনকটার দৈর্ঘ্য তো মেপে পাওয়া গেছে, এই দৈর্ঘ্যের মাপ দেওয়া আছে না 6.48, এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত? 4%। এই ভ্যালু গুলো আমাদের লাগবে, এই যে এটা লাগবে আর এটা লাগবে, আর কিছুই লাগবে না। হ্যাঁ, আমি আরেকবার মুছে করাই দিই ঘ নাম্বারটা, লাস্ট অঙ্ক আমাদের, এটা 2-3 মিনিটের মধ্যে করে ফেলবো। তুমি কি করবা? ঘনকটার দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবা, তারপরে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করবা, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করবা, সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবা। কি লিখবা? যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে প্রকৃত দৈর্ঘ্য, খালি দৈর্ঘ্যই লিখে দিলাম। হ্যাঁ, প্রকৃত দৈর্ঘ্য, এইটা প্রকৃত দৈর্ঘ্য কত? 6.48 সেন্টিমিটার। তাহলে প্রকৃত ক্ষেত্রফল, কেন ক্ষেত্রফল বের করতেছি? কারণ হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা চিন্তা করছি, এক পৃষ্ঠের ক্ষেত্রফল নিয়ে চিন্তা করছি, এটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে? 6.48, তার উপরে স্কোয়ার হবে। ওকে, 6.48 তার উপরে স্কোয়ার দিয়ে দিবা। 6.48 স্কোয়ার করলে আসে 41.9904। 41 পয়েন্ট, সবই লিখবো আমি, 41.91, 41.9904, 9904 এত বর্গ সেন্টিমিটার। এটা কি? এটা হচ্ছে আমাদের জেনুইন ক্ষেত্রফল। তারপরে লিখবা যে 4% ত্রুটিতে, 4% ত্রুটিতে সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য কি হবে? 6.48 তো হবেই, তার সাথে যোগ হবে 6.48, এত এর কত পার্সেন্ট? 4%। এই অঙ্কটা আমি আহ, করিয়েছি এর আগে, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা জানো। তাহলে এটা আমরা একটু করি। 6.48, এটার হচ্ছে 4%, 0.04 যোগ হচ্ছে 6.48, তাহলে 6.7392, 6.7392 এত সেন্টিমিটার। এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে পারবা। ক্ষেত্রফল কি হবে? এটার উপরে স্কোয়ার হবে, 6.7392, তার উপরে স্কোয়ার করে দাও, তাহলে এত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, স্কোয়ার করে দিই, এটা অ্যান্সারকে জাস্ট স্কোয়ার করে দিলেই চলে আসবে। 45.416 আসে, তো 42 নিতে পারো। 45.42, 45.42 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য। ঠিক কিভাবে সর্বনিম্ন দৈর্ঘ্য বের করতে পারবা না? এখানে লিখি, 4% ত্রুটিতে সর্বনিম্ন, সর্বনিম্ন দৈর্ঘ্য,
সর্বনিম্ন দৈর্ঘ্য কি হবে? 6.48, এটা থেকে বিয়োগ করতে হবে না ওইটা, 6.48 থেকে ওইটা বিয়োগ করতে হবে, এইটুকুর মধ্যে তো হবে না। দাঁড়াও, এটা আর একটু চাপায় লিখি। সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? 6.48 প্লাস হচ্ছে 6.48, এত এর কত পার্সেন্ট নিচে লিখি, হ্যাঁ, এত এর 4%, এরটাও নিচে লিখি, ব্র্যাকেট রেখে দিই, তাহলে হবে 6.48 প্লাস হচ্ছে 6.48 এর এত পার্সেন্ট, প্লাস না, এটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস দিয়ে দিই, মাইনাস হবে। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি যে এটা মাইনাস করলে কত হয়। 6.48 মাইনাস হচ্ছে 6.48 এর 0.04, 6.2208, 6.2208, হ্যাঁ, তাহলে 6.2208 এত সেন্টিমিটার হচ্ছে আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে ত্রুটিতে সর্বনিম্ন ক্ষেত্রফল, ক্ষেত্রফল তুমি কত পাবা? এটাকে স্কোয়ার করে দিবা, আর কিছুই না, এটাকে স্কোয়ার করে দিবা, সর্বনিম্ন ক্ষেত্রফল পেয়ে যাবা। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা বের করি, 38.698, 698, 698, 698 এত সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি মানে কি? ক্ষেত্রফল নির্ণয়ের সর্বোচ্চ ত্রুটি, হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয়ের সর্বোচ্চ ত্রুটি কোনটা হবে? এই 45 থেকে এটা বিয়োগ করো, 4 পয়েন্ট সামথিং হয়, এটার সাথে বিয়োগ করো, এটাতে কত হবে? 38, অরিজিনাল ক্ষেত্রফল হচ্ছে 41, ওইটা থেকে এটা বিয়োগ করো, দেখবা যে এই ডিফারেন্সের চেয়ে এই ডিফারেন্সটা বেশি হবে, ক্যালকুলেটরে করে দেখো, এই ডিফারেন্স বেশি হবে। তাহলে সর্বোচ্চ ত্রুটি আমাদের কি হবে? ওই যে বেশিটা থেকে 45.42, এটা থেকে আমাদের জেনুইন যেই ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দিতে হবে, 41.9904। ওকে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটি কিসের? ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় সর্বোচ্চ ত্রুটি। এখানে লিখেই দিই যে ক্ষেত্রফল নির্ণয়ে, ক্ষেত্রফল নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি হচ্ছে এটা। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি আমরা এটা একটু ক্যালকুলেশন করি, 45.42 মাইনাস হচ্ছে 41.9904, 3.4296, 3.4296, 3.4296 এত সেন্টিমিটার স্কয়ার। অতএব আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ, শতকরা আপেক্ষিক ত্রুটি কিসে? ক্ষেত্রফল নির্ণয়, শতকরা আপেক্ষিক ত্রুটি। যতই বলি ডিটেলস লিখবো না, তারপরও ডিটেলস লিখতে হয় শেষ পর্যন্ত। তাহলে উপরে কি? সর্বোচ্চ ত্রুটি, সূত্রটা কি? 3.4296, সর্বোচ্চ ত্রুটি উপরে, আর নিচে কি? জেনুইন যেই ক্ষেত্রফল, জেনুইন ক্ষেত্রফল কত? 41.9904 ইন্টু হচ্ছে 100%, এখানে যা আসবে তাই, এই পাশে আমি লিখে দেবো, এটা ক্যালকুলেশন করে এই পাশে লিখে দেবো যে কত আসে। তাহলে এটা ভাগ হচ্ছে 41.9904 গুণ হচ্ছে 100%, 8.17 আসে, 16, তারপরে কিছু আসে তো 17 লিখতে পারি, 8.17%। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নাই। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি 8.17% যেহেতু আসছে, এটা হচ্ছে 10% কম। তুমি তাহলে বলে দিবা যে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি গ্রহণযোগ্য, কারণ এটা 10%-এর চেয়ে কম আসছে। এখন যদি বলে দেওয়া থাকতো যে 8% গ্রহণযোগ্য, তাহলে তুমি বলতে পারতা যে এটা হচ্ছে গ্রহণযোগ্য না। ওকে, তাহলে এটা গেল ক্ষেত্রফল নির্ণয়। কিন্তু এখানে যেহেতু আয়তন শব্দটা উল্লেখ আছে, এটা দুই ভাবে আমি সঠিক করে তারপরে দেখাচ্ছি, প্রশ্নে যেহেতু একটু ভুল আছে। এক পৃষ্ঠের হয়তো এখানে ক্ষেত্রফল হইতো, অথবা কি হইতো যে ঘনকটির আয়তন পরিমাপে ত্রুটি, পরিমাপটি যথেষ্ট কিনা। ঘনকটির আয়তন, ধরো এই কথাটা নাই, ঠিক আছে, এই কথাটা নাই,
এবার হচ্ছে এই এরকম ছিল প্রশ্নটা, যদি এরকম থাকতো তাহলে তোমার কি করতে হইতো, আয়তন বের করতে হইতো। তুমি তখন কি করবা, এখানে আয়তন বের করবা। সবগুলো আমি একটু একটু চেঞ্জ করে দেখাই দিই, হ্যাঁ। তাহলে এখানে ক্ষেত্রফলের জায়গায় কি হবে, ক্ষেত্রফলের জায়গায় হবে আয়তন। ক্ষেত্রফলের জায়গায় লিখবা কি, আয়তন। তাহলে এখানে স্কোয়ার না হয়ে কি হবে, কিউব হবে, কিউব হবে। ক্যালকুলেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। হুম, ক্যালকুলেশন গুলো আমি একটু চেঞ্জ করে দিই। 6.48 সেটার কিউব কত আসে, 272.09। তুমি এটাকে 272.1 ধরতে পারো, 272.1। ঠিক আছে, 272.1, 272.1 সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় কিউব হবে। হ্যাঁ, 4% ত্রুটিতে সর্বোচ্চ দৈর্ঘ্য তো এইটাই। ক্ষেত্রফলের জায়গায় এখানেও কি হবে, আমাদের আয়তন হবে, যদি আয়তন আর কি বের করতে বলতো। তাহলে এখানে কি হবে, কিউব হবে। এখানেও তুমি কিউব করে দিবা, কিউব করে দিবা। আর এটার চেঞ্জ করে দিতে হবে যে এটা আসলে কত আসে, এটা বের করে দেখি আমরা, হ্যাঁ। 6.7392, এটাকে যদি তুমি কিউব করো তাহলে আসবে 306.1। ঠিক আছে, আমি এবার একুরেট করতেছি না, একটু ডিফারেন্স মান নিচ্ছি, মানে শেষে কম করে নিচ্ছি। 4% ত্রুটিতে সর্বনিম্ন দৈর্ঘ্য বের করছো, সর্বনিম্ন আয়তন বের করবা। এখানে সর্বনিম্ন আয়তন বের করবা। আয়তন এটার কিউব হবে। এটার কিউব কত সেটা ধরো যে বের করবো না, এটা লাগবে না, আসলে এই কিউবটা লাগে না, সর্বনিম্ন আয়তনটা লাগবে না, হ্যাঁ। তাহলে এটা এটা দরকার নাই। তাহলে এই সর্বোচ্চ আয়তন বিয়োগ হচ্ছে এটা। তাহলে আমাদের কি হবে, আয়তন নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি হবে না, এখানে হবে যে আয়তন নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি। তাহলে এই ত্রুটিটা আমরা একটু বের করি। দাঁড়াও, এটা মুছে দেই, মুছে দেই, পুরোটাই মুছে দেই। ঠিক আছে, শতকরা ত্রুটিটাও আমরা মুছে দিই, এখানে লিখবো, আবার এইখানেও মুছে দিলাম। হুম, তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা একটু করি। দেখো কি লিখবো, এখানে সর্বোচ্চ ত্রুটি, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ। 306.1 মাইনাস হচ্ছে 272.1, এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হয়। 306.1 মাইনাস হচ্ছে 272.1, তাহলে আসে 34। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসে 34 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি আয়তন পরিমাপে। তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে, উপরে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি আর হচ্ছে ম্যান আয়তন, অরিজিনাল আয়তন। অরিজিনাল আয়তন কত, প্রকৃত আয়তন হচ্ছে এইটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আমরা পেয়ে যাব, ভাগ হচ্ছে 272.1 ইন্টু হচ্ছে 100%। দেখো 12.4 আসছে, 12.4%। এটা কখনোই গ্রহণযোগ্য না, হ্যাঁ, এটা গ্রহণযোগ্য নয়। 10%-এর বেশি ত্রুটি গ্রহণযোগ্য নয়, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ল্যাবে আমরা যখন কাজ করি তখন হচ্ছে এত বড় ত্রুটি সম্পন্ন যদি আমরা, এত বড় ত্রুটিটাকে যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমাদের পরীক্ষালব্ধ প্রমাণটা, পরীক্ষালব্ধ যে ফলাফল সেটা ভুল আসবে। এই কারণেই এত বেশি ত্রুটি গ্রহণযোগ্য না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।